চলো, ম্যালেরিয়া এই শব্দটার অর্থ হচ্ছে ম্যাল যোগ এরিয়া, মানে খারাপ বাতাস। আগে মনে করা হইতো খারাপ বাতাস দিয়ে বোধহয় রোগটা ছড়ায়। আসলে এটা কি দিয়ে ছড়ায়? প্লাজমোডিয়াম নামক জীবাণু দিয়ে ছড়ায়। প্লাজমোডিয়াম জীবাণুর মোট 60 স্পেসিস আছে, 60টা প্রজাতি আছে। বাট এই 60টা প্রজাতি আমাদের রোগ সৃষ্টি করে না, আমাদের কমনলি 4টা প্রজাতি রোগ সৃষ্টি করে। প্লাজমোডিয়াম ভিভেক্স, প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম এবং প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এদের সম্পর্কে যে ছকটা আছে তোমার বইতে, এটা ভালো মতনে পড়বা। কার সুপ্তি কাল কতদিন, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? সবচেয়ে মারাত্মক কোনটা বলো? প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, এটা সবচেয়ে মারাত্মক, বুঝছো? ভিভেক্স হচ্ছে মানে কমন আমাদের দেশে, ফ্যালসিপেরাম সবচেয়ে মারাত্মক। আচ্ছা চলো আমরা দেখি এটা। একটা মশা, তার মধ্যে ম্যালেরিয়ার জীবাণু আছে, ঠিক আছে? এই জীবাণু নিয়ে সে তোমাকে কামড়ে দিল, কারণ তুমি মশাই টানাও না। এটা ছড়াইতে পারে কোথায় গেলে জানো? তুমি যখন হিল ট্র্যাক্সে যাবা, হিল ট্র্যাক্স বলতে পাহাড়ি এলাকাতে, সেখানে কিন্তু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আরো বেশি। এই আর এটা যে অ্যানোফিলিস মশকি দিয়ে ছড়ায়, এটা আবিষ্কার করছে কে জানো? এটা আবিষ্কার করছে হচ্ছে স্যার রোনাল্ড রস। উনি ছিল হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীর একজন ডাক্তার, সেনাবাহিনীর ডাক্তার। এবং তখন তো ব্রিটিশ সেনাবাহিনীর ডাক্তারদের ওই রকম কাজও ছিল না, সে এগুলো নিয়ে গবেষণা করছে। সে বিভিন্ন প্রান্তে লোক নিযুক্ত করে দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তাকে মশা কালেক্ট করে এনে দিচ্ছে। এই মশার ভেতরে অনুসন্ধান করে ফাইনালি অ্যানোফিলিস মশকির মধ্যে সে প্লাজমোডিয়ামের জীবাণু পাইছে এবং আবিষ্কার করছে এই অ্যানোফিলিস মশকি ম্যালেরিয়া ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী। চলো দেখি আমরা। তাহলে ও যখন রক্ত খায়, তখন রক্ত খাওয়ার আগে কি করে জানো? একটু লালাক্ষরণ করে। এই লালাক্ষরণ করলে যেটা হয়, জায়গাটা একটু অবশ হয়। এই অবশ জায়গাতে হুল ফুটাইলে পরে বা সুরটা ঢুকাই দিলে আমরা কম টের পাই। অনেক সময় দেখো মশা খেয়ে ডোল হয়ে গেছে, তুমি টেরই পাও না, এরকম আর কি। তো এই লালার সাথে যেটা বেরোয় আসে, ম্যালেরিয়া প্যারাসাইটের স্পোরোজয়েড দশাটা বেরোয় আসে। ম্যালেরিয়া প্যারাসাইটের স্পোরোজয়েড অবস্থাটা বের হয়ে আসবে। এবং আমরা যদি এটা একটু দেখি, গভীরে গিয়ে যদি দেখি, দেখো স্কিনের নিচে আছে তোমার কৌশিক জালিকা, সেই কৌশিক জালিকা থেকে কি সুন্দর রক্ত পান করতেছে মশা। কিন্তু যেটা হচ্ছে, মশার লালার সাথে ঢুকে যাচ্ছে স্পোরোজয়েড। স্পোরোজয়েড হচ্ছে একটা প্লাজমোডিয়াম পরজীবী, তার একটা দশা। প্লাজমোডিয়াম পরজীবী নানা দশা নিয়ে থাকতে পারে, অনেক টাইপের দশা আছে, তার মধ্যে একটা দশা হচ্ছে স্পোরোজয়েড। পরীক্ষায় আসতে পারে ম্যালেরিয়া প্যারাসাইট কোন দশাতে মানুষের দেহে প্রবেশ করে? উত্তর হবে স্পোরোজয়েড। এই স্পোরোজয়েডটা এরপর ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, 30 থেকে 45 মিনিট ঘুরবে সারা দেহে। ঘুরার পরে দেখবে যে কি, ঘুরার পরে দেখবে যে কোথায় আসলে আমি ভালো মতনে থাকতে পারি। ওরা দেখবে যে লিভারের থেকে ভালো জায়গা আর হয় না, ফাইনালি লিভারে এসে পৌঁছাবে। এবং লিভারে আসার পরে এখানে হেপাটিক সাইজোগনি বলে একটা সাইকেল শুরু হবে। দেখো এটা লিভারের সেল বা হেপাটোসাইট, লিভারের মধ্যে কিন্তু ম্যালেরিয়া প্যারাসাইট ঢুকে যাচ্ছে, দেখছো? কাফার সেল ওকে খাওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। কাফার সেলের ভেতর এত বড় জীবাণুকে কাফার সেল আটকায় রাখতে পারে না, বুঝছো? কাফার সেল ভেদ করেও বেরোয় পড়ে এবং ফাইনালি সে, এই দেখো কাফার সেল হচ্ছে কি, একটা ম্যাক্রোফেস। কার ম্যাক্রোফেস? লিভারের ম্যাক্রোফেস। যাই হোক, দেখো ফাইনালি সে একটা লিভারের সেলকে ইনফেক্ট করলো এবং ইনফেক্টেড করার পরে দেখো সে কিন্তু তার সংখ্যা, তার নিউক্লিয়াসের কিন্তু বৃদ্ধি করা শুরু করে দিচ্ছে, বুঝছো? এবং দেখো তার নিউক্লিয়াস অনেক অনেক ভেতরে অনেকগুলা নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এই অনেক নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা বলি হচ্ছে সাইজন্ট, বুঝছো? এবং এইখানে যে ব্যাপারটা ঘটতেছে এটাকে আমরা হেপাটিক সাইজোগনি বলি। সাইজোগনি শব্দটা আসছেই হচ্ছে, যদি এটাকে আসলে শুদ্ধ ইংরেজিতে স্কিজোগনি বলে, সাইজোগনি না। যাই হোক, তো সাইজোগনির ব্যাপারটা আসছে সাইজন্ট শব্দ থেকে, বুঝছো? সাইজন্ট শব্দের অর্থ হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। যেমন এখানে 1200-র মতো নিউক্লিয়াস থাকতে পারে, চিন্তা করতে পারো। আচ্ছা, 7 দিনের মতো সময় লাগে, হ্যাঁ, লিভার সেল থেকে। দেখো এরপর লিভার সেলকে ফাটাই দিয়ে সে রিলিজ হয়ে যায়। কিছু আছে যে আবার একটা লিভার সেলকে অ্যাটাক করে, আর কিছু আছে চলে যায় রক্তে। রক্তে গিয়ে সে শুরু করবে হচ্ছে এরিথ্রোসাইটিক সাইটোগনি। তাহলে আমরা ওর মানুষের দেহে জীবন চক্রটা আমরা পড়তেছি। মানুষের দেহে যে জীবন চক্র তাকে 2 ভাগে ভাগ করা যায়। লিভারে যেটা, সেটা হেপাটিক সাইটোগনি, আর যেটা তার কিসের মধ্যে বলো, আরবিসির মধ্যে, সেটাকে আমরা বলতেছি এরিথ্রোসাইটিক সাইটোগনি। তো এরিথ্রোসাইটিক সাইটোগনিটা কিভাবে হয় আমরা একটু দেখি, চলো এখানে। এই দেখো এই ক্যাপিলারির মধ্য দিয়ে এগুলো আরবিসি যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছেই। দেখো আরবিসির সাথে জীবাণুগুলো আছে ম্যালেরিয়া প্যারাসাইটের, দেখছো? আচ্ছা, এই জীবাণুগুলোই এখন আরবিসি কে ইনফেক্ট করবে। আরবিসির গঠনটা দেখছো, দ্বি অবতল যে,
এই দেখো গেছে, ভেতরে ঢুকতেছে এবং ভেতরে ঢুকে শুরু করবে সে এরিথ্রোসাইটিক সাইটোকিন। এটার ভেতরে কি ঘটে আমি তোমাকে লিখে পড়াবো, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এটা হওয়ার পরে এর ভেতরেও গিয়ে তো সে সংখ্যা বৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি করে ফাইনালি এই আরবিসিটাকে নষ্ট করে দিয়ে সে ফাটায় বেরোয় যাবে। বুঝছো? দেখো যেটা ইনফেক্টেড আরবিসি ওইটা কিরকম, এই যে দেখলেই বুঝা যাচ্ছে, দেখছো অন্যগুলোর থেকে দেখলেই বুঝা যাচ্ছে ইনফেক্টেড আরবিসিটাকে। দেখছো এই ইনফেক্টেড আরবিসি যাচ্ছে এবং এটা ফাটায় কিন্তু এখান থেকে যেগুলো বেরোবে এদেরকে আমরা বলতেছি ম্যাক্রোগ্যামিটোসাইট অথবা মাইক্রোগ্যামিটোসাইট। এগুলো থেকে আলটিমেটলি শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে। কাজেই এই গ্যামিটোসাইট গুলো যেগুলো আরবিসি ফাটায় বেরোচ্ছে, এইগুলো আসলে কোথায় অবস্থান করবে? দেহের প্রান্তের দিকে। দেহের প্রান্তের দিকে কেন অবস্থান করবে? হাতে পায়ে কেন অবস্থান করবে? কারণ এখানে অবস্থান করলে মশা যদি আবার কামড়ায় সে মশার দেহে চলে যেতে পারবে। আর যদি এই গ্যামিটোসাইট গুলো মশার দেহে না যায় তাহলে কিন্তু এরা আমাদের দেহে নষ্ট হয়ে যাবে। যেমন প্লাজমোডিয়াম ভিভেক্সের যে আরবিসি ভেঙে যে গ্যামিটোসাইট গুলো বেরোবে এগুলো 7 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। তুমি যদি 7 দিন মশারির মধ্যে বসে থাকো তাহলে গ্যামেটোসাইট গুলো নষ্ট হয়ে যাবে, কারণ মশা কামড়াইতে পারে নাই। এদেরকে আলটিমেট গন্তব্য এখন ওরা মশার দেহে ঢুকবে, গুলো 7 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। তুমি যদি 7 দিন মশারির মধ্যে বসে থাকো তাহলে গ্যামেটোসাইট গুলো নষ্ট হয়ে যাবে, কারণ মশা কামড়াইতে পারে নাই। এদেরকে আলটিমেট গন্তব্য এখন ওরা মশার দেহে ঢুকবে। তো মনে করো যে মশার দেহে ঢুকে গেছে, তো শুরু হবে হচ্ছে আমাদের মসকিউটোর যে লাইফ সাইকেল সেটা। এখানে হচ্ছে মসকিউটো হোস্ট। তুমি আমাকে বলো মানুষের দেহে কোথাও কি শুক্রাণু ডিম্বাণুর মিলন দেখতে পাইছো? সংখ্যা বৃদ্ধি হয়েছে বাট শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে নাই। তাহলে মানুষের দেহে যে জননটা তার ঘটছে এটাকে আমি কোনোভাবেই যৌন জনন বলতে পারি না, এটা অযৌন জনন। মশকির দেহে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটবে এবং সেটাকে আমরা যৌন জনন বলবো। আমরা শিখলাম ম্যালেরিয়া প্যারাসাইটের অযৌন জনন হয় মানুষের মধ্যে আর যৌন জনন হয় মশকির মধ্যে। ঠিক আছে, এবার চল একটু মশার দেহে দেখি কি অবস্থা, কি ঘটতেছে। দেখো এটা হচ্ছে মশার দেহ, তো মশার দেহের ভেতরে এটা হচ্ছে ক্রপ। ক্রপ মানে হচ্ছে ওদের পরিপাকতন্ত্রের একটা অংশ, যেটাকে এখানে স্টোমাক বলছে। যদিও ঘাসফড়িং এর ক্ষেত্রে আমরা মেসেন্টেরনকে স্টোমাক বলছিলাম। যাই হোক, খেয়াল করো এই যে ক্রপ বা স্টোমাকের পাশেই কি থাকতেছে বলো? ওভারি থাকতেছে। ওরা যে রক্ত খাচ্ছে আমাদের, ওরা কিন্তু রক্তের স্বাদের জন্য খাচ্ছে না, পেট ভরার জন্য খাচ্ছে না, ওরা জাস্ট রক্তের তাপটার জন্য খাচ্ছে। হ্যাঁ, তা আমি মনে মনে চিন্তা করি যে ভাই আমরা তাহলে মশার জন্য আলাদা করে গরম পানির, কুসুম গরম পানির ব্যবস্থা করি। তারা পানি খা, পানি খেয়ে তোরা ওভারিতে তাপ দে। না, সেটা করবে না, ওরা এসে আমাদের রক্তই খাবে। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে যে মানে পুরুষ মশাগুলোর জন্য দুঃখজনক ব্যাপার হচ্ছে যে রক্ত শুধু আসলে স্ত্রী মশাই খায়, রক্তের স্বাদ শুধু স্ত্রী মশাই পায়। কানের কাছে যে গান শোনায় মশাগুলো, এগুলো সাধারণত পুরুষ মশা। বুঝছো? পুরুষ মশাগুলো গান শুনিয়ে তোমাকে ব্যস্ত রাখে আর এই ফাঁকে স্ত্রী মশাটা কুট করে তোমাকে কামড় দিয়ে রক্ত খেয়ে চলে যায়। জীবনের ঝুঁকি কিন্তু ওই পুরুষ মশারই বেশি, ও বেশি বিরক্ত করে, থাপ্পড় ও বেশি খায়, তাই না? জীবনের ঝুঁকি নিয়ে তোমার হাতের কাছে কানের কাছে এসে গান শোনা। আচ্ছা যাই হোক, তো এটা একটা স্ত্রী মশা বা মশকি। কালো কালো এগুলা কি? কোন কালো কালো রে? এটা হচ্ছে ওদের মানে হিমোলিম্ফ চারপাশে আর কি। হ্যাঁ, কোন কালো কালো বলছো আমি বুঝি নাই আসলে। আচ্ছা চলো দেখি, তাহলে ওর স্টোমাকের ভেতরে এখন চলে গেছে গ্যামেটোসাইট গুলো, যেগুলো আরবিসি ভেঙে বেরোইছিল। আমাদের আরবিসি ভেঙে যে গ্যামেটোসাইট বেরিয়েছে এগুলো এখন মশকির ক্রপের মধ্যে আছে। আমি একটু জুম করে ভেতরে ঢুকতেছি। এই যে বিভিন্ন জালিকা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু মালপিজিয়ান জালিকাও আছে, মালপিজিয়ান নালিকাও আছে। যাই হোক, এখন ঘাসফড়িং এর দিকে যাব না, নেক্সট ক্লাসে কিন্তু ঘাসফড়িং রুই মাছ পড়াবো। ওকে, এই দেখো এগুলো হচ্ছে আরবিসি এবং এখানে ম্যালেরিয়ার কিন্তু গ্যামেটোসাইট গুলো অবস্থান করতেছে। ঠিক আছে, এর মধ্যে কেউ হচ্ছে ম্যাক্রোগ্যামেটোসাইট, কেউ মাইক্রোগ্যামেটোসাইট। মাইক্রোগ্যামেটোসাইট থেকে শুক্রাণু হবে, ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে ডিম্বাণু হবে। দেখো তাহলে মস্কিটো স্টোমাকে যেটা ঘটতেছে, এক জায়গায় হচ্ছে শুক্রাণু তৈরি হবে, এক জায়গায় ডিম্বাণু। এই যে এগুলো হচ্ছে ডিম্বাণু তৈরি হচ্ছে বড় বড়, না এটা গ্যামেটোসাইট তৈরি হয়ে দেখাচ্ছে। এই দেখো যেটা বড় সেটা কি হয়ে গেল? ফিমেইল, মানে এটা ডিম্বাণু।
আর শুক্রাণু কিভাবে তৈরি হচ্ছে একটু খেয়াল করো। এখানে দেখো ফ্লাজেলা তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে ফ্লাজেলার মতো লেজগুলো দেখতে পাচ্ছ। এই যে ফ্লাজেলা তৈরি হওয়ার ব্যাপারটা, এটাকে আমরা বলি এক্সফ্লাজেলেশন। এই এক্সফ্লাজেলেশন হয়ে এখানে কিন্তু এরকম করে শুক্রাণুগুলো তৈরি হবে। তো মনে করো শুক্রাণু তৈরি হয়ে গেছে, এখন শুক্রাণু ডিম্বাণু এসে নিষেক ঘটাবে। কোথায় ঘটতেছে সব? মশার ক্রপে, মশার পেটের মধ্যে। ঠিক আছে, শুক্রাণু ডিম্বাণু নিষেক ঘটার পরে প্রথমে যে তৈরি হবে সেটা হচ্ছে জাইগোট। ম্যালেরিয়ার জীবনে এই জাইগোটই হচ্ছে তাদের প্রথম, সবার জীবনেই ডিপ্লয়েড দশা এবং প্রথম ডিপ্লয়েড কোষ। জাইগোটটা এরপর একটু লম্বা নলাকৃতির গঠন নিবে, ওইটাকে আমরা বলবো উকিনেট। এটার নাম কি বলো? এটা হচ্ছে উকিনেট। এই উকিনেটও এখন চাইবে মশকির ক্রপ থেকে বের হয়ে যাইতে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এই ক্রপের থেকে বের হইতে পারবে না, ক্রপের প্রাচীর থেকে ও ভেদ করে বের হইতে পারবে না। এটা ক্রপের নিচে দেখা যাচ্ছে আর কি, প্রাচীরের নিচে, বুঝছো? ও এখন বের হয়ে আসতে চাইবে, কিন্তু বের হইতে না পেরেও একটা গোল্লার মতো একটা সিস্ট ফরমেশন করবে। সিস্ট মানে একটা থলের মতো ফরমেশন করবে, দেখো, পুরোপুরি বের হইতে না পেরে। এটাকেই আমরা বলতেছি হচ্ছে উসিস্ট। তাহলে প্রথম হইছে হচ্ছে জাইগোট, যাকে তুমি স্পোর বলতে পারো। তারপর জাইগোটটা লম্বা হলো, সেটাকে আমরা বলতেছি উকিনেট। উকিনেট উকিনেটটা এরপর উসিস্ট হচ্ছে, এবং এই উসিস্টের মধ্যেই মিওসিস হয়ে তৈরি হবে স্পোরোজয়েট। স্পোরোজয়েট গুলো আবার হ্যাপ্লয়েড হয়ে যাবে। এই উসিস্ট গুলো ফেটে এই স্পোরোজয়েট গুলো হিমোলিম্ফে উন্মুক্ত হবে। হিমোলিম্ফ মানে এই যে ক্রপের চারপাশে যে তরলটা আছে সেটা। এটা কিন্তু মশার দেহের ভেতরে দেখতেছি আমরা, বুঝতেছো তোমরা? এরকম কতগুলা উসিস থাকতে পারে জানো? 50 থেকে 500টা মশকির ক্রপের মধ্যে এরকম 50 থেকে 500টা উসিস থাকতে পারে। এগুলা ফেটে বের হয়ে যাবে এই হ্যাপ্লয়েড স্পোরোজয়েট গুলো। উসিস্টের মধ্যে স্পোরোজয়েট তৈরি হবে কিভাবে? মিওসিস করে। এবং এইগুলো আলটিমেটলি কোথায় এসে জমা থাকবে? লালা গ্রন্থিতে, স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থিতে এই উসিস গুলো জমা থাকবে। আবার যখন তোমাকে কামড়াবে তখন এখান থেকে এই স্পোরোজয়েট গুলো মানুষের রক্তে প্রবেশ করবে এবং নতুন একটা সাইকেল সে শুরু করবে। এভাবেই ম্যালেরিয়া প্যারাসাইট যুগ যুগ ধরে বেঁচে আছে পৃথিবীতে। বলো, বুঝছো ব্যাপারটা? তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে যার দেহে